কর্মকর্তাদের আন্দোলনের মধ্যেই পুনর্গঠন হলো এনবিআর। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি। স্বচ্ছতা জবাবদিহিতাকে কারণ হিসেবে উল্লেখ। আগামীকাল চট্টগ্রাম বন্দর সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর। একদিনের সফরে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও। উন্নয়ন পরিকল্পনায় দূরদর্শিতার অভাব। বছর প্রতি কমছে বিমান ও পর্যটন খাতের বাজেট। ব্যাহত হচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান। পরিকল্পনা নেওয়ার পরামর্শ। রংপুরে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২০ লাখ গবাদি পশু। ২ সপ্তাহ পরই বিভিন্ন হাটে শুরু হবে বেচাকেনা। ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে কঠোর পদক্ষেপের দাবি। এবং নাগরিকত্বে কড়াকড়ির নতুন বার্তা ব্রিটেনের। আবেদন সময় বাড়িয়ে দ্বিগুণে করে ১০ বছরের প্রস্তাব। থাকছে কর্মসংস্থানের নিয়ন্ত্রণ ও ভাষার কঠিন শর্ত। অভিবাসীদের মধ্যে উৎকণ্ঠা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পুনর্গঠন করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ চালু সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে সরকার। আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের আন্দোলনের মাঝেই সোমবার রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। এতে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। উন্নয়ন পরিকল্পনায় দূরদর্শিতার অভাবে প্রতি বছর কমছে বিমান ও পর্যটন খাতের বাজেট। এতে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির সুযোগ থাকছে না এবং থাকলেও তা মিলছে না। এদিকে অব্যবস্থাপনায় সংকুচিত হচ্ছে দেশের এয়ারলাইন্স ব্যবস্থা। পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। আসছে বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানো এবং উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিশ্বজুড়েই এয়ারলাইন্স ও পর্যটন ব্যবসা রমরমা হলেও একেবারেই ভিন্ন চিত্র বাংলাদেশে। গত ২৫ বছরে কার্যক্রম শুরুর পর হারিয়ে গেছে ১০টি দেশীয় এয়ারলাইন্স সংস্থা। এ খাতে ব্যবসার সম্ভাবনা নিয়ে কোনো ভাবনা নেই নীতি নির্ধারকদের। দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বাড়লেও টানা যাচ্ছে না কাঙ্ক্ষিত মাত্রায় বিদেশি পর্যটক। নেপালে বছরে ১০ লাখ, শ্রীলঙ্কা ১৪ লাখ ও মালদ্বীপে বিদেশি পর্যটকের আগমন ঘটে প্রায় ১৮ লাখ। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও নানা অব্যবস্থাপনার কারণে বিদেশি পর্যটক বান্ধব হয়েও এখনও ওঠেনি বলে মত ট্যুর অপারেটরদের। আসছে বাজেটে সেদিকেই গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। এই খাতে একটা বড় বাজেট দরকার। এইখানে বিনিয়োগ করলে আমাদের দেশ থেকে যেই এয়ারক্রাফটের সংকট বা ফ্লাইটের সংকট, যে কারণে টিকিটের দাম বেশি হয়, সেগুলো কিন্তু আর হবে না। এক্সপানশন, বিদেশি এয়ারলাইন্সকে এখানে ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা দেওয়া, এই কাজটা করা জরুরি। এদিকে প্রয়োজন থাকলেও প্রতি অর্থ বছরে কমছে বাজেটে বরাদ্দ। ২০২২-২৩ অর্থ বছরের ৭,০০৩ কোটি টাকা ৩ বছরে কমে চলতি বছরে দাঁড়িয়েছে ৫,৭০০ কোটিতে। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবে খরচ করতে পারে না মন্ত্রণালয়। বড় দুর্বলতা ব্র্যান্ডিংয়েও। শিল্পের উন্নয়নের জন্য কতটুকু ব্যয় করা হচ্ছে বা মার্কেটিংয়ের জন্য কতটুকু ব্যয় করা হচ্ছে বা ব্র্যান্ডিং জন্য কতটুকু ব্যয় করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা অতীতে দেখেছি বাজেট দেওয়া হয়েছে কিন্তু সেই বাজেট ট্যুরিজম বোর্ড খরচ করতে পারেনি। বাস্তবতা তুলে ধরে বিশ্ব পরিভ্রমণকারী বাংলাদেশি কন্যা নাজমুন নাহার বলছেন, পর্যটকরাই একটি দেশের পর্যটনের মূল ব্র্যান্ডিং। আমাদের দেশে যেই সমুদ্র রয়েছে এটাকে যদি পরিচ্ছন্ন রাখা হয়, আমাদের কক্সবাজারে কিন্তু প্রচুর নোংরা। কক্সবাজার সিটির মধ্যে যখন একটা শহরে, টুরিস্টিক একটা শহরে ঢুকে মানুষ দেখে যে এটা নোংরা, তখন কিন্তু মানুষের কিন্তু এক ধরনের অনীহা চলে আসছে। সে কিন্তু আর এই শহরে কিন্তু কখনো আসবে না। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশে ২০৪১ সালের মধ্যে কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান হবে ৪৭৭ কোটি মার্কিন ডলার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গবেষণা প্রতিষ্ঠান পাটা বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান। জনাব তৌফিক রহমান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা শুরুতেই দেখলাম এই যে রাজস্ব বিভাগের পুনর্গঠন একটি প্রতিবেদন দেখলাম, তো দেখলাম যে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে দেখা যায় যে ব্যবসায়ীদের কিন্তু এটা নিয়ে একটা হয়রানির, পর্যটন খাতের ব্যবসায়ীদের একটা হয়রানির অভিযোগ থাকে। তো এইটা যদি বাস্তবায়িত হয়
তাহলে আসলে কি ধরনের প্রভাব পড়বে পর্যটন খাতে, আপনার কি মনে হয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটার পূর্ণাঙ্গ ইয়েটা মানে রূপরেখাটা আমরা এখনো জানি না। তবে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা তো হলো যে বাজেট বরাদ্দের কথা আপনি বলেছেন, বাজেটটা যদি কমে যায় সেই ক্ষেত্রে পর্যটন শিল্পে, বিশেষত ইনবাউন্ড শিল্পে বিদেশিদের কথা আপনি বলছিলেন, সেটার উপর একটা প্রভাব পড়ে। কারণ পর্যটন খাতে সবচেয়ে 1 নম্বর বিষয় হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডিং। এটা যদি ঠিকমতো যদি না হয় তাহলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে যারা ট্যুরিজম নিয়ে কাজ করে, যেহেতু আমাদের দেশে কম্পিটিটিভলি এটা একটা নতুন ব্যবসা, হ্যাঁ, অনেক নতুন হয়েছে ইদানিংকালে আমাদের এখানে ট্যুর অপারেটরদের একটা নিবন্ধনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে, এই মাস 2 হলো। তার মানে বলা যায় যে এটা একেবারে একটা নবীন শিল্প। সো এই নবীন শিল্পটাকে গ্রো করার আগেই যদি এটার উপরে যদি আপনি এমন কিছু জিনিস ইম্পোজ করেন যাতে উদ্যোক্তারা, এন্টারপ্রেনার যারা আছে তারা প্রথমেই কিন্তু বাধাগ্রস্ত হবে বা নিরুৎসাহিত হয়ে যাবে। এরকম কিছু বিষয় আমরা শুনছি, এনবিআর এর কাছ থেকেও আমরা কিছু বিষয় শুনছি, ট্যাক্স আরোপের কথা আমরা শুনছি। এতদিন যেটা ছিল যে ওখানে ট্যাক্সের আওতা বহির্ভূত এটা ছিল, সেটাকে ইনক্লুশনের কথা আমরা শুনছি। আসলে এটা বললাম আপনাকে যে পরিপূর্ণ বিধানটা এখন পর্যন্ত আমরা জানি না, কিন্তু আমি মনে করি যে যেহেতু এটা মাত্র একটা শুরুর ব্যবসা সারা পৃথিবীতেই, শুধু বাংলাদেশে না, সেই ক্ষেত্রে আপনি পার্শ্ববর্তী দেশগুলির কম্প্যারিজন দেখাচ্ছিলেন যে সেই তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সুতরাং একটা নবীন শিল্পকে আপনাকে কিন্তু প্রণোদনা দিতে হবে, আপনাকে আর্থিক সহায়তা দিতে হবে, আপনাকে একে বাঁচিয়ে রাখতে হবে। তারপরে হয়তো গাছটা যখন বড় হবে আপনি তখন অনেক কিছু এক্সপেক্ট করতে পারেন। তো এই জায়গাটার মধ্যে আমি মনে করি যে সরকারের একটা সহানুভূতি এবং সুদৃষ্টি দরকার যদি এই শিল্পটাকে আসলেই আমরা বড় করতে চাই। জি, এই যে সামনে তো বাজেট, তো নতুন বাজেটে আসলে পর্যটন খাতকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই খুবই বেশি গুরুত্ব দেওয়া উচিত, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ আপনি জানেন যে ইদানিংকালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন প্রশাসনের যে ঘোষণা, পৃথিবীর বিশ্বব্যাপী যে ট্যাক্স ইম্পোজের যে এই বিষয়, বাংলাদেশে অনেকে বলছে যে আমাদের যে প্রধান বৈদেশিক খাত যেটা আরএমজি, রেডিমেড গার্মেন্টস শিল্প, সেটাও ক্ষতিগ্রস্ত হবে। এখন এটাকে ব্যাকআপ দেওয়ার মতো একটা আসলে আমাদের একটা শিল্প দরকার, রপ্তানিমুখী একটা শিল্প দরকার, যে শিল্পটার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারি, আমরা পজিটিভ ইমেজ নিয়ে আসতে পারি, দারিদ্র্য বিমোচন করতে পারি। সেই জায়গাটার মধ্যে কম ইনভেস্টমেন্ট, এখানে একটা ইনভেস্টমেন্ট একটা বড় বিষয়। হ্যাঁ, যে কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট আমাদের এখানে হয়ে গেল, তো সেখানে কিন্তু আসলে পর্যটন নিয়ে কিন্তু কথাবার্তা হয়নি, কিন্তু পর্যটন নিয়ে কথাবার্তা বেশি বলা উচিত ছিল। কারণ এটি একমাত্র শিল্প যেখানে কম ইনভেস্টমেন্টে একটা বড় পরিসরে বড় একটা বিনিয়োগ বা একটা লাভ করা যায়, যেটা আমাদের পাশের দেশ নেপাল করে দেখিয়েছে, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা করে দেখিয়েছে, মালদ্বীপ তো অনেক এগিয়ে গেছে। তো সুতরাং এই জায়গাটার মধ্যে আমি আশা করি যে এখানে আমাদের মানে পর্যটনের সাথে যারা যুক্ত আছে তাদেরকে একটা বড় ধরনের একটা সাহায্য সহযোগিতা করা প্রয়োজন। জি, এই যে আপনি যে কথা বলছিলেন যে অন্যান্য দেশগুলো এগিয়ে যাচ্ছে, তো বাংলাদেশে দেখা যায় পর্যটনের যথেষ্ট খাত রয়েছে, কিন্তু যদি কক্সবাজারের কথা বলি তাহলে দেখা যায় মৌসুম আসলেই হোটেল মোটেলের ভাড়া বাড়িয়ে দেয়, খাবারের দাম বাড়িয়ে দেয়। তারপরে দেখা যায় যে সেন্ট মার্টিন যাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যারিয়ার সৃষ্টি হয়। আবার যদি সাজেক ভ্যালির কথা বলি বা ওইদিকে বান্দরবানের কথা বলি তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের বাধা বিভিন্ন সময় সৃষ্টি হয়। তো এগুলো আসলে কিভাবে মোকাবেলা করা যায়, পর্যটন খাতকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় বলে আপনি? আচ্ছা, এখানে একটা মানে কি বলা যায় এটাকে, যে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, এটাকে একটা সুশৃঙ্খল একটা আমব্রেলা নিচে আসলে নিয়ে আসা দরকার। সেই জন্যই কিন্তু সরকার বেশ কয়েক বছর আগে কিন্তু একটা ট্যুরিজম মাস্টার প্ল্যানের পরিকল্পনা করেছিল, পর্যটন মহাপরিকল্পনার কথা করেছিল, এবং এটা আসলে যতটুকু আমরা জানি যে এটা মোটামুটি কমপ্লিট হয়ে সরকারের কাছে রয়েছে, শুধুমাত্র বোধহয় অনুমোদনের একটা অপেক্ষা আছে। সেটা আমাদের করা দরকার। কেন করা দরকার? আপনি সাজেকের কথা বললেন, আপনি সেন্ট মার্টিনের কথা বললেন। এই জায়গাটায় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছু হয়ে গেছে, যেটাকে আমরা ট্যুরিজমের ভাষায় বলি ক্যারিং ক্যাপাসিটি। একটা জায়গায় যেতে হলে আপনার মিনিমাম একটা ক্যাপাসিটি আছে। আপনি খেয়াল করবেন ঈদ মৌসুমের সময় আমরা শুনি যে কক্সবাজারে 4 লাখ, 5 লাখ, 6 লাখ রয়ে গেছে, অথচ কক্সবাজারে যে পরিমাণ হোটেল আছে, মানে রুম আছে, তাতে করে আমরা হিসাব করে দেখেছি যে ম্যাক্সিমাম 1.5 লাখ এর মতো পর্যটক কক্সবাজার একদিনে ধারণ করতে পারে। তাহলে এই 4 লাখ 5 লাখ যে মানুষ যাচ্ছে, টুরিস্টরা যাচ্ছে, ওরা কোথায় থাকছে? আমরা শুনি তারা বিচে রাত কাটাচ্ছে, তারা হোটেলের লবিতে রাত কাটাচ্ছে, গাড়িতে রাত কাটাচ্ছে। তা এটা তো এভাবে তো একটা আসলে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে না, যার জন্য অনেকের নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে
সিকিউরিটি তো একটা বিষয় আছে, ধরুন সাজেকে কিন্তু একটা সিকিউরিটির বিষয় আছে, আপনাকে আর্মি আপনাকে করে নিয়ে যাচ্ছে, ট্র্যাক করে নিয়ে যাচ্ছে, আবার আপনাকে ফিরে নিয়ে আসছে, ওই জায়গাটার মধ্যেও একটা অনিয়ন্ত্রিত একটা পরিকল্পনা গড়ে উঠছে। আসলে তখন দেখা যাচ্ছে পর্যটন খাতে মহাপরিকল্পনার একটি খুবই দরকার। জরুরি, তো যার খুবই ফলে দেখা জরুরি। যায় আপনি কি মনে করেন কতটুকু জরুরি আর প্রয়োজনীয় কি ব্যবস্থা কিভাবে নেওয়া যেতে পারে? না, খুবই জরুরি। মানে পর্যটন মহাপরিকল্পনা ছাড়া আসলে পৃথিবীর কোনো জায়গায় খুব বেশিভাবে কোনো কিছু গড়ে ওঠে নাই। যদি পরিকল্পনা নাও থাকে, আপনার যদি এলাকা ভিত্তিকও যদি পরিকল্পনাগুলি যদি থাকতো, ধরেন কক্সবাজারের কর্তৃপক্ষ যারা আছে তাদের একটা পরিকল্পনা রইলো, পটুয়াখালীর একটা রইলো, খুলনার একটা রইলো, কিন্তু ওরকম আমাদের নাই। আর আরেকটা বড় প্রবলেম আছে, বড় প্রবলেমটা হচ্ছে যে ট্যুরিজমটা কেন জানি কোনো সরকারেরই খুব বেশি প্রায়োরিটি লিস্টে ছিল না কখনো, কম আর বেশি। মানে একদম সেই আপনি স্বাধীনতার পর থেকে আমরা লক্ষ্য করেছি যে যারা এসছে তাদের রাষ্ট্র ক্ষমতার মধ্যে ট্যুরিজমটা প্রায়োরিটি কখনো ছিল না। এটা একটা দিক হচ্ছে যে মানে ট্যুরিজমটা নিয়ে সে অর্থে গবেষণা করা হয়নি। আপনি আমার পরিচয় দিচ্ছিলেন, পাটা হচ্ছে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন, গবেষণা এটা আমাদের একটা বড় একটা বিষয়। তো সেই জায়গাটার মধ্যে পর্যটন নিয়ে কেউ গবেষণা করেনি, বড় বড় অর্গানাইজেশন যারা আছে তারাও করেনি। এখন খুবই জরুরি, সেটা খুবই জরুরি, খুবই। ধরেন সিপিডি এত বড় বড় কাজ করছে বিভিন্ন জায়গায়, কিন্তু সিপিডি কখনো ট্যুরিজম নিয়ে ইন্ডিভিজুয়ালি বাংলাদেশে কোনো গবেষণা করেছে কিনা আমরা জানি না। ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে যেহেতু সরকারের কাছেও খুব বেশি প্রায়োরিটি সেক্টর না, ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলি, গবেষণা প্রতিষ্ঠানগুলিও তারা পর্যটনে খুব বেশি আগ্রহ দেখায়নি। অথচ এটাও আমরা জানি যে সারা পৃথিবীর টোটাল জিডিপি 10% ট্যুরিজম এককভাবে কন্ট্রিবিউট করে। আসলে আমরাও সেটা আশা করব বাংলাদেশেও যেন দেখা যায় ট্যুরিজমের একটা বিশাল খাত সৃষ্টি হয় এবং সেটা বাংলাদেশের উন্নয়নে বিশাল একটা ভূমিকা পালন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম পর্যটন খাতের বিভিন্ন বিষয়াদি নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জনাব তৌফিক রহমান। এবার যাচ্ছি অন্য খবরে, দেখছেন এই সময় বাণিজ্য। একজন কি একা একা পৃথিবীর সব বড় সমস্যার সমাধান করতে পারবে? সহযোগিতাই সঠিক পথ নয় কি? আমরা কি আরো হালকা, আরো টেকসই প্যাকেজিং তৈরি করতে পারবো এবং অসীম শক্তি তৈরি করতে পারবো? জাবিকে আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে কেমিস্ট্রি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেমিস্ট্রি যা গুরুত্ব বহন করে। জাবিক। আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন করবেন বন্দর এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর। এছাড়া যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। 1888 সালে ব্রিটিশদের চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের। দেশের অর্থনীতির স্বর্ণদ্বার খ্যাত এই বন্দরে সব খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা ও বন্দরের আধুনিকায়নের সংকট কাটিয়ে ওঠার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। যেভাবে বন্দরকে আধুনিকায়ন করার কথা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম হয় নাই। মানদাদা আমলের মতো আপনি দেখবেন ঠেলা গাড়ি করে কিন্তু কন্টেনার থেকে গুডসগুলো আপনার কন্টেনারের আপনার শেডের মধ্যে ঢুকাচ্ছে, আবার শেড থেকে কিন্তু গাড়িতে লোড দিচ্ছে। বন্দরকে গতিশীল করার জন্য আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক যেগুলি কম্পিউটার যন্ত্রপাতি, সেগুলি যদি স্থাপন করা যায় বন্দরের অ্যাক্টিভিটি অথবা এফিসিয়েন্সি আরও বাড়বে। দেশের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায় থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে প্রধান এই সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এইখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ের কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা। যত দ্রুত সম্ভব এটা হবে, শেষ করা উচিত এবং সরকারের একটু নজরদারি থাকা উচিত যাতে এটা সেতু নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। সফরসূচির শেষ পর্যায়ে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, প্রতি বছরের মতো এবারও আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে আদা,
আদা, জিরা, লবঙ্গ, এলাচ সহ নিত্য পণ্যের কিন্তু আমদানি বৃদ্ধি পেয়েছে। আমার পিছনে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, এই ট্রাকগুলো ভারত থেকে আমদানিকৃত জিরা বোঝাই ট্রাক। এই ট্রাকগুলো মূলত রাজস্থান থেকে হিলিস্থল বন্দরে আমদানিকৃত এইসব ট্রাক বন্দরে এসেছে। তো আসলে প্রতি বছর যেভাবে আমদানি হয় সেভাবে কিন্তু এবার আমদানি পরিমাণ অনেকটা কম হচ্ছে। এর কারণটা আপনি জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে চলমান যে যুদ্ধ বা এইসব কারণে দীর্ঘদিন থেকে ব্যবসায়ীরা যে তাদের যে আমদানিকৃত পণ্য তারা কিন্তু খুব কম আনতেছে। তাছাড়া ভারত বাংলাদেশের মধ্যে দামের যে একটা দামের যে বিষয় সেটাও কিন্তু অনেকটা তারতম্য বা বেশ কম হওয়ার কারণে কিন্তু আমদানিকারকরা পণ্য কম আনছেন। তাছাড়া এখানে হিলিস্থল বন্দর দিয়ে জিরা এলাচ আমদানি বেশি হওয়ার কারণে প্রতি কেজি জিরায় কিন্তু 30 টাকা কমে 590 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে। এলাচ 5200 টাকা থেকে শুরু করে 4700 টাকা 500 টাকা কেজিতে কমেছে এলাচে। তাছাড়া লবঙ্গ কিন্তু 100 টাকা কমে 1400 টাকা কেজি কিন্তু লবঙ্গ বিক্রি হচ্ছে। তাছাড়া আদার পর্যাপ্ত আমদানি হচ্ছে। তবে আমি আমদানিকারক ব্যবসায়ীদের কাছে জানবার চেষ্টা করেছিলাম যার প্রায় যে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে কী ধরনের তারা প্রস্তুতি নিয়েছে। তারা বলছেন যেহেতু ব্যাংকগুলো থেকে কিন্তু এলচির পরিমাণ তারা কিন্তু কম পাচ্ছে, কারণ যেহেতু ভারতের সঙ্গে তাদের যে পণ্যগুলো আসে বিশেষ করে রাজস্থান, গুজরাট বা বিভিন্ন জায়গা থেকে তারা যে পণ্যগুলো তারা আমদানি করে সেখান থেকে আসতেও বেশ কিন্তু তাদেরকেও কিন্তু ওই এলাকার মধ্যে যে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এখনো হয়ে না আসায় তারা কিন্তু ওখান থেকে তারা পণ্য কম আনতেছে। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু পণ্যের আমদানি বাড়ছেন, হয়তো যে ট্রাকগুলো কদিন আগেও কিন্তু 20 থেকে 22টা ট্রাক থাকলেও গতকালকে আমদানি হয়েছে 29টি ট্রাক আমদানি হয়েছে। তার আগা দিন আমদানি হয়েছে এখানে তার আমদানি প্রায় 40টি ট্রাক আমদানি হয়েছে, যার মধ্যে অধিকাংশই কিন্তু মশলাজাত পণ্যই কিন্তু আমদানি হয়েছে। এই ছিল হিলি থেকে আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন দর্শক। এখন জানাবো পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে এখন নিয়ে যাচ্ছি সরাসরি ডিএসসি ওয়েবসাইটে। আমরা গতদিন দেখেছিলাম 364 কোটি টাকার লেনদেন হয়েছিল এবং প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচকের মধ্য দিয়ে 2টি সূচক ঊর্ধ্বমুখী ছিল, একটি সূচক নিম্নমুখী প্রবণতায় ছিল। আজকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স দেখতে পাচ্ছি সেটি 13 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 4934 পয়েন্টে এবং ডিএসসি এর সূরিয়া সূচক সেটি 4 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1080 পয়েন্টের কিছুটা বেশি এবং বাছাইকৃত সূচক DS30 সেটাও কিন্তু 1.7 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1817 পয়েন্টের বেশি। আর এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে 101 কোটি 40 লক্ষ টাকার বেশি। আর দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 165টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 133টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 82টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে টপ 5-এ যারা আছে তাদের নামগুলো আমরা জেনে নেই। প্রথমেই রয়েছে বীজ হ্যাচারি লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 52 টাকা 80 পয়সায়। তারপরে রয়েছে সিটি ব্যাংকের একটি শেয়ার বিক্রি হচ্ছে 22 টাকা 80 পয়সায়। তারপরে রয়েছে ব্র্যাক ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 52 টাকা 20 পয়সায়। তারপরে কিন্তু মিডল্যান্ড ব্যাংক রয়েছে, যার একটি শেয়ার বিক্রি হচ্ছে 24 টাকা 70 পয়সায়। তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি কিন্তু শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সেই দৌড়ে কিন্তু ব্যাংক খাত এখন পর্যন্ত খুব তুমুলভাবে এগিয়ে রয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেখছেন এই সময়ের বাণিজ্য। রংপুর বিভাগে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 20 লাখ গবাদি পশু। 2 সপ্তাহ পরই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন হাটে শুরু হবে পশু কেনা বেচা। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি খামারিদের। রংপুরের গিলাবাড়ি এলাকার আরজু বেগম কোরবানির ঈদ সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানালেন 2টি দেশি জাতের গরু বিক্রি করে নিজের স্বপ্ন পূরণের কথা। ঈদের সময় বিক্রি করিয়া জমি বন্ধক নেবে, হয়তো 2টা করে কিনে লাগবে ছোট ছোট, কিনিয়ে আবার আশা করবো যে সামনের বকরা ঈদ ধরা। ঈদুল আজহা ঘিরে আরজু বেগমের মতো জেলার প্রায় সব খামারের ব্যস্ততা এখন পশু লালন পালনে। তবে খামারিদের রক্ষায় ভারতীয় গরু যেন কোনোভাবেই দেশে ঢুকতে না পারে সে বিষয়ে সীমান্তে কঠোর নজরদারির দাবি তাদের। আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে, কোনোভাবেই যাতে ইন্ডিয়া থেকে যাতে গরু না আসে আমরা এটাই চাই। প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি বর্ডার এলাকা দিয়ে কোনো গরু যাতে ঢুকতে না পারে। নতুন নতুন খামারি বুকে আশা পাচ্ছে
আছে, যারা 2-3টা গরু করে, এই খামারিগুলোকে, এই উদ্যোক্তাগুলোকে আমাদের নষ্ট করা যাবে না। সীমান্ত দিয়ে অবৈধ গরু চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবার আসলে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গবাদি পশু আসবে না, যার ফলে কৃষকরা এগুলোর ভালো মূল্য পাবে এবং আমরাও এগুলো আমাদের যে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখভাল করছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আগামী ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর বিভাগে 19,80,000 পশু প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 5,68,000-এর বেশি পশু। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরে বোরো ধানের ক্ষেতে দেখা দিয়েছে মাজরা পোকা ও ব্যাকটেরিয়ার আক্রমণ। এতে ফলন বিপর্যয় এবং লোকসানের শঙ্কায় কৃষক। কৃষি বিভাগ আশ্বস্ত করছে, ধান পাকার সময় পোকার আক্রমণ প্রভাব ফেলবে না। বিস্তীর্ণ এলাকায় আবাদ করা হচ্ছে বোরো ধান, তবে প্রতিটি জমিতে অনেক গাছের শীষ নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠে বেশিরভাগ বোরো ধানে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ, সঙ্গে দেখা দিয়েছে ব্যাকটেরিয়া সংক্রমণও। কৃষক বলছেন, যারা আলু ও সরিষার পর ধান চাষ করেছেন তাদের জমিতেই পোকার আক্রমণ হয়েছে। এতে ফলন বিপর্যয় ও লোকসানের আশঙ্কা তাদের। নালিকা আমরা শোনো আবার ওষুধ দিয়েছি, কিন্তু তারপরও তো মরা শীষ বাড়াছা। এভাবে মরা শীষ বাড়ালে তো ধানের ফলন কমে যাবে। আমরা সপ্তাহে সপ্তাহে ওষুধ দিচ্ছি, কোনো কাজে ধরতেছে না পোকার। এর ফলে আমাদের ফলন খুবই কম হবে এবং আমরা কৃষক খুব ক্ষতিগ্রস্ত হব। তবে কৃষি বিভাগ বলছে, ধান পাকার সময় আসায় এখন মাজরা পোকা ও ব্যাকটেরিয়ার সংক্রমণে ফলনে প্রভাব ফেলবে না। এখন যেহেতু ম্যাক্সিমাম ধান আসলে আমাদের ফ্লাওয়ারিং থেকে আমাদের রাইপেনিং স্টেজে চলে এসেছে, সেখানে আসলে এই ধরনের কোনো আসলে ঝুঁকিও নেই। আর আবহাওয়া অনুকূলে থাকায় এখনো পর্যন্ত আসলে কৃষকরা যেভাবে ধান কর্তন করছে তাতে আমরা আশা করছি যে তারা আসলে ভালো ফলনই পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় 7,624 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 34,994 মেট্রিক টন ধান। সময় সংবাদ, হিলি। বিশ্ববাজারে বাড়ছে সব ধরনের জ্বালানির দাম। দ্য ট্রেড ইকোনমিক্স বলছে, মাস ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। এই তালিকায় আছে কয়লা ও গ্যাসোলিনও। মঙ্গলবার সকালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হয়েছে $61.80, যা গেল মাসের তুলনায় 0.44% বেশি। এদিকে বিশ্ববাজারে এক সপ্তাহে কয়লার দাম 1.27% বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $99.75। এক মাস আগের তুলনায় দাম বেড়েছে 4.45%। বেড়েছে গ্যাসোলিনের দামও। গেল মাসের তুলনায় দাম 5.17% বেড়ে বর্তমানে প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হচ্ছে $2.13। এক মাসের ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে 11.36%। প্রতি MMBTU এই জ্বালানি বিক্রি হচ্ছে $3.70। অন্তরা সেন, সময় সংবাদ। নাগরিকত্বে কড়াকড়ির নতুন বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অভিবাসনের আবেদন সীমা 5 বছরের জায়গায় 10 বছর হবে। থাকবে কর্মসংস্থানের নিয়ন্ত্রণ আর ভাষার কঠিন শর্ত। সব মিলিয়ে অভিবাসীদের জন্য শুরু হয়েছে এক অনিশ্চিত লড়াই। ক্ষমতায় আসার 1 বছরও পূরণের আগেই নাগরিকত্ব নীতিতে সবচেয়ে শ্বেতপত্র প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জানালেন, এখন থেকে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া হবে দীর্ঘমেয়াদী ও কঠিন। তবে আইনজীবীরা বলছেন, এতে হুমকির মুখে পড়বে যুক্তরাজ্যের অর্থনীতি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কর্মকর্তাদের আন্দোলনের মুখের মধ্যেই পুনর্গঠন হলো এনবিআর। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ করে অধ্যাদেশ জারি। স্বচ্ছতা, জবাবদিহিতাকে কারণ হিসেবে উল্লেখ। আগামীকাল চট্টগ্রাম বন্দর সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর। একদিনের সফরে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও। এবং উন্নয়ন পরিকল্পনায় দূরদর্শিতার অভাব। বছর প্রতি কমছে বিমান ভাড়া এবং পর্যটন খাতের বাজেট। ব্যাহত হচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান। মহাপরিকল্পনা নেওয়ার পরামর্শ। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।